ইন্ডোর স্টেডিয়ামের ওই যে সেদিনের সভা, সেটা একটা মানে কি বলবো, হাতে একটা ললিপপ বুঝে দেওয়া, এই কারণে যে বাবা তোমরা চুপচাপ স্কুলে যাও, সিভিক টিচারের চাকরি করো, কিছু পয়সা তোমাদের দেবো, আন্দোলনটা করতে এসো না। আন্দোলনে বড় ভয় আমাদের দিদি, আন্দোলনটা করো না। আমি মানছি এরা সব জঙ্গি, এরা সব মাওবাদী, এরা আতঙ্কবাদী, এরা মানে গুন্ডামি সর্বোচ্চ স্তরে যেরকম থাকে সেরকম। এবার ডিআই অফিস, এসআই অফিসের কথা বলি, তারা কি সব নথিপত্র আসুন দেখে যান করে কি রাস্তায় ছড়িয়ে রাখে? তা তো নিশ্চয়ই না। সেটা তো শুধু প্রহসন দেওয়া, মুখের কথায় তো আর কোনো কিছু হয় না, কাজে দেখাতে হবে। কাজ করলেই তবেই আমরা সফলতা দেখতে পাবো, নচেত না। মুখের কথায় চিড়িয়া কোনোদিনও ভিজে না, আর মুখের কথায় কোনো পাহাড় সরতে বললেও সরবে না। অতএব কোনো কিছু যদি আমরা না করি তাহলে কোনো কাজই হবে না। সরকার ব্যবস্থা করেনি বলেই তো আজ করতে বসতে হলো, তা বলে অনুসরণ করতে হবে, তাছাড়া আর কোনো উপায় তো নাই। আমরা তো সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরে আমাদের আর কোনো পথ আছে? আমাদের এমনিতেই মারা যাবে, বাড়িতে ফ্যামিলি আছে, বাবা আছে, বাচ্চা আছে, তারা খাবে কীভাবে চলবে? হুট করে এইরকম পরিস্থিতি তৈরি হবে, তাহলে এটা ফ্যামিলি মেনটেন করা সম্ভব? তো আমাদের এমনিই মারা যাচ্ছে। শিক্ষকরা কি জঙ্গি? যে জঙ্গিরা এখানে এসে এর মতো ঘটনা ঘটাচ্ছে, বিস্ফোরণ ঘটনার মতো বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছে, তারা ঢুকে যাচ্ছে এখানে, তাদের কিছু মুখ্যমন্ত্রী করতে পারছে না। এই যে আমরা এখানে বসে আছি 3 দিন ধরে, এখানে বারবার পুলিশ এসে বলছে যে রাস্তায় একটুখানি ত্রিপল বেরিয়েছিল, কালকে বলেছে যে ত্রিপল সরানো যায়, সরিয়ে দিতে হবে। আজকে যখন এত মানুষ এসে পড়েছে, তারা জানি না তাদের সাথে সরকারি দলের কোনো লোক আছে কিনা, তাদের কিন্তু পুলিশ আর আটকাচ্ছে, তাদের এখানে বসা যায়। আমাদের সরকার ব্যবস্থা করেনি বলেই তো আজ করতে বসতে হলো, তা বলে অনুসরণ করতে হবে, তাছাড়া আর কোনো উপায় তো নাই। আমরা তো সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরে আমাদের আর কোনো পথ আছে? আমাদের এমনিতেই মারা যাবে, বাড়িতে ফ্যামিলি আছে, বাবা আছে, বাচ্চা আছে, তারা খাবে কীভাবে চলবে? হুট করে এইরকম পরিস্থিতি তৈরি হবে, তাহলে এটা ফ্যামিলি মেনটেন করা সম্ভব? তো আমাদের এমনিই মারা যাচ্ছে। তো লাস্ট আমরা চেষ্টা করে দেখছি, যদি আমাদের যে নিয়োগকারী সংস্থা এসএসসি যা তথ্য আছে তা যদি পাবলিশ করে, তাহলে আমরা হয়তো বাঁচতে পারবো। সেটা একদম আপনাদের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই যে যতক্ষণ না কমিশনের ওয়েবসাইটে মিরর ইমেজটা প্রকাশ করছে ততক্ষণ আমরা এখান থেকে করছি, এবং সাথে সাথে টেন্টেড আর যে আনটেন্টেড যে অর্থাৎ যোগ্য যে বিধিকরণ একটা লিস্ট, সেটা অবশ্যই পাবলিশ করতে হবে। কারণ আমরা একটা তকমা লেগেই গেছি সমাজের মধ্যে যে আমরাও কি অযোগ্যের মধ্যেই রয়েছি। কারণ ওখানে সুপ্রিম কোর্ট তো বলে দিচ্ছে যে আমরা কে যোগ্য সেটা তো ক্লিয়ার করছে না। তাহলে কি এক সময় আসবে যে সমাজ হয়তো বলবে যে সবাই হয়তো অযোগ্যই। মুখ্যমন্ত্রী বলছে ভরসা রাখুন, মুখ্যমন্ত্রী বলছে ভরসা রাখুন, মুখ্যমন্ত্রী বলছেন ভরসা রাখতে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর কত ভরসা রাখবো? ভরসা রাখতে রাখতে তো শেষ হয়ে গেছে। সময় তো দীর্ঘদিন ধরে হয়েছে, আমরা সেই 2018 সালে জয়েন করেছি, 6 বছর দিন তো মামলা হয়েছে 2021 তো এতদিন ধরে। এবং যখন হাইকোর্টের রায়ে পুরোটা ক্যানাল ক্যান্সেল হয়, তারপরও তো উনি সব কিছু করতে পারতেন, সমস্ত তথ্য তো দিতে পারতেন, নিয়োগকারী সংস্থাকে সেটা বলে দিয়ে সেটা করতে পারতেন, কিন্তু করেনি। তার দায়ী আমরা কেন নিব? আমরা এর অপরাধ কোথায় গেলাম? আমরা তো শুধু জাস্ট পরীক্ষা দিব, আমরা কে কোথায় কীভাবে টেন্ডার করবে সেটা তো আমাদের দায় আছে না। কোথায় আর্টিকেল 14 আর আর্টিকেল 16 কোথায় ভায়োলেট হবে সেটা আমরা কেন দায়ী নিব? এ তো আমাদের দায়িত্ব নেওয়ার কথা নয়। কারণ আমরা তো একজন পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিয়েছিলাম, সেটার দায়িত্ব তো ওনাদেরকে নেওয়া দরকার, যে রেসপন্সিবিলিটি আছে তাকে নেওয়া দরকার। এই রেসপন্সিবিলিটির কাছেই আমরা এখানে বসে আছি। যতক্ষণ না তিনি বলবে যে মিরর ইমেজ প্রকাশ করছে, ততক্ষণ আমরা এখান থেকে করছি। ওএমআর শিট প্রকাশ করতে কি ভয় পাচ্ছে সরকার? অবশ্যই ভয়। সরকার তো পাবলিশ করবে না, সরকার পাবলিশ করাবে কমিশন, অর্থাৎ একটা স্বয়ংসম্পৃক্ত সংস্থা, একদম তিনি প্রকাশ করবে। কিন্তু তিনি কেন প্রকাশ করছে না, কার ভয়ে জন্য প্রকাশ করছে না, সেটা তো তিনি বলবেন, এটা তো আমাদের বলার কথা না। কিন্তু অবশ্যই কারো না কারো অ্যাঙ্গেলের দ্বারা মানে একটার পর একটা কারো মাথা রয়েছে যার হাতের ইশারাতে সে কাজ করছে। এবং এটা আমার মনে হয় একজন শিক্ষক হিসাবে এটা করা ঠিক নয়। কারণ উনি হচ্ছে এমন একটা স্বয়ংসেবী সংস্থা যিনি সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করেছে, তাহলে উনি কেন মিরর ইমেজটা প্রকাশ করবে না বা আমাদের যোগ্য লিস্ট প্রকাশ করবে না? আমরা
অনেকবার তাদেরকে ডেপুটেশন দিয়েছি, তিনি কিন্তু সেরকম কর্ণপাত করেনি। আগামী গত যেদিন আমরা লাস্ট গেছিলাম তিনি বলেছে যে মিরাজ আছে পাবলিশ করবো, কিন্তু কবেই করবে সেটা কিন্তু এখন পর্যন্ত কিছু বলেনি। তো আমরা আশা করি এবং এই আশ্বাস ভরসা নিয়ে আমরা এখানে বসে রয়েছি, দেখা যাক কতদিন। আপনার শারীরিক অবস্থা এখন কেমন? শারীরিক অবস্থা গতকাল থেকে অনশন হচ্ছে, একটু তো ক্রমাগত কম, প্রায় 24 ঘন্টা হয়ে গেছে, প্রায় 24 ঘন্টা হতে চলবে। 24 ঘন্টা হতে ছিল না, 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। মোটামুটি 4:30 বাজে, অনেক একেবারে অনশন চলছে সেই ছবি দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি 3 জন যে অনশন, একেবারে রিলে অনশন নয়, একেবারেই অনশন। সেই অনশনের যে চিত্র, সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। একজন শুয়ে রয়েছেন, বাকি দুজন বসে আছেন, তাদের শারীরিক অবস্থা এবং কিছু প্রশ্ন রাখা। একেবারে মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখতে পারছেন না, যে কারণে অনশন চলছে। মুখ্যমন্ত্রী এখন অব্দি তো ভরসা রাখার মতো কোনো কাজ করেননি। উনি হয় সম্ভবত বিষয়টা বোঝেন না কি করে সমস্যার সমাধান করা যাবে, অথবা বুঝেও না বোঝার ভান করছেন। একটাই সমস্যার সমাধান, সেটা হচ্ছে যে ওএমআর শিট 23 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট প্রকাশ করা এবং তার ভিত্তিতে যোগ্যদের, যারা যোগ্য শিক্ষক তাদের একটা লিস্ট বের করা। উনি সেই সব বুঝিয়ে দিয়ে বলছেন অযোগ্যদের সাথে আমি পরে কথা বলব। সেইটাকে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি অযোগ্যদের বাঁচাতে চাইছেন, কারণ সেখান থেকে ওনার টাকা পয়সা পেয়েছেন। সুতরাং ওনার উপরে ভরসা করার মতো উনি কোনো কিছু করেননি। পশ্চিমবঙ্গের মানুষকে চোর ভিখারি মাতাল বানিয়ে করেননি। যারা নিজেদের যোগ্যতা চাকরি দিয়েছে, যাদের যোগ্যতা মুখ্যমন্ত্রীর থেকে অনেক বেশি একাডেমিক যোগ্যতা, তাদের নিয়ে উনি ছিনিমিনি খেলেন কোন সাহস? এটাই তো দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। আপনি কি মনে করেন যে ডিআই অফিসে যে ঘটনা ঘটেছে তার মধ্যে তৃণমূল মুখপাত্র এবং কুণাল ঘোষ বলছে ওখানে যাওয়ার দরকার কি ছিল? মুখ্যমন্ত্রী তো ভরসা দিয়েছেন, আরেক শ্রেণী বলছে জঙ্গি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। জঙ্গি শিক্ষকরা কি জঙ্গি? যে জঙ্গিরা এখানে এসে এর মতো ঘটনা ঘটাচ্ছে, বিস্ফোরণ ঘটনার মতো বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছে, তারা ঢুকে যাচ্ছে এখানে, তাদের কিছু মুখ্যমন্ত্রী করতে পারছে না। এই যে আমরা এখানে বসে আছি 3 দিন ধরে, এখানে বারবার পুলিশ এসে বলছে যে রাস্তায় একটুখানি ট্রিপল বেরিয়েছিল, কালকে বলেছে যে ট্রিপল সরানো যায়, সরিয়ে দিতে হবে। আজকে যখন এত মানুষ এসে পড়েছে, তারা জানি না তাদের সাথে সরকারি দলের কোনো লোক আছে কিনা, তাদের কিন্তু পুলিশ আর আটকাচ্ছে না, তাদের এখানে বসা যায়। এই যে উনি বিভাজন করে যেভাবে সব আন্দোলন ভেঙে দিতে পারছেন, আরজিকর সহ সব আন্দোলন, সেটা এক্ষেত্রে পারবেন বলে মনে করছি না। এখানে যারা আছেন তাদের আমরা বারবার বলছি যে আপনি যেখান থেকেই আসুন, আপনি যদি চাকরিহারা শিক্ষক হন, যতক্ষণ না ওএমআর প্রকাশ হবে 23 লক্ষ কর্মচারী এবং যোগ্য প্রার্থীদের তালিকা বের করবেন, ততক্ষণ আপনারা এখান থেকে উঠবেন। এটাই তাদের কাছে অনুরোধ জানাবো, তাহলে মুখ্যমন্ত্রীর ঘণ্টাবি শেষ হবে না। ওএমআরটা প্রকাশ করতে ভয় কিসের, আমি এইটুকু জেনে শেষ করি। ওএমআরটা প্রকাশ করলে যারা অযোগ্য তাদের বিষয়টাও সামনে চলে আসবে। যদিও তার লিস্ট সিবিআই দিয়েছে এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মানে প্রাক্তন বিচারপতি উনি হাইকোর্টে বহুদিন আগেই এই ফয়সালা করে দিয়েছে। তখন যদি রাজ্য এই চোরেদের না বাঁচানোর জন্য এগিয়ে আসতো, আজকে এই অবস্থা তৈরি হতো। তখন উনি মানেননি, অযোগ্যদের তালিকা তো আছে, সেইটাকে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদের মাইনে বন্ধ হবে। সুপ্রিম কোর্টও তো একভাবে সেগ্রিগেশন করেই দিয়েছে। খালি সুপ্রিম কোর্ট বলছে যে যোগ্য তালিকাটা এসএসসি কখনো কনফার্ম করেনি যে হ্যাঁ এরাই যোগ্য। সেখানে একটা চালাকি করে বলেছে যে এদের সবাই যোগ্য কিনা বলতে পারছে। সুপ্রিম কোর্ট সেই সুযোগে তাহলে সবাই চাকরি বাতিল দিয়ে দিয়েছে। সেইটা আমরা বলছি যে সকলের প্রকাশ তাহলে বোঝা যাবে যে কারা যোগ্য। রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন একমাত্র করা যাবে তখনই যখন এই ওএমআর শিট এবং যোগ্য প্রার্থীদের লিস্ট এসএসসি দেবে। সেইটা দিলে সরকারকে কিছু করতে হবে না, যোগ্য প্রার্থীরাই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবেন এবং আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট সেই রিভিউ পিটিশনের ভিত্তিতে যোগ্য শিক্ষক যারা তাদের চাকরি বহাল রাখবে। স্কুলে থাকার এখন তো পথে বসে পড়েছেন, কি বলবেন? কি আর বলবো বলুন, আমাদের হয়তো কপালে এই সরকারের অধীনে সরকারি চাকরি পেয়ে এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল। এত বড় দুর্নীতি, দুর্নীতির পরিমাণটা এতটাই বৃহৎ যে সুপ্রিম কোর্টও দেখে স্তম্ভিত। এবং এই যে বিশাল দুর্নীতির সাগরে
যোগ্য অযোগ্য পৃথকীকরণটা যেন দুর্বিষহ ব্যাপার হয়ে উঠেছিল। যদিও এগুলো সুপ্রিম কোর্ট মনে করেছিল, কিন্তু আমরা জানি যে ওএমআর এর যে স্ক্যান কপি তার হার্ড ডিস্ক সিবিআই পেয়েছিল এবং সেই কপি ওএমআর আমাদের যে স্ক্যান মিরর ইমেজ সেগুলো এখনো সিবিআই এর কাছে আছে, এমনকি এসএসসি দপ্তরেও আছে। কিন্তু তারা নিজেদের ব্যর্থতা অপদার্থতা ঢাকার জন্য, যে চরম দুর্নীতি সরকার করেছে সেটা ঢাকার জন্য, নিজের মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য আমাদেরকে বলি করেছে। কারণ ওই ওএমআর প্রকাশিত হয়ে গেলে যে বিশাল দুর্নীতি সরকার করেছে সেটা একদম প্রকাশ হয়ে যাবে এবং কারা এই দুর্নীতির পিছনে আছে সেটাও প্রকাশ্যে চলে আসবে। তার জন্য আমাদের আর অযোগ্যদের এক করে বলি করে দেওয়া হলো নিজের মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সমাধান খোঁজার চেষ্টা হয়েছিল, সেটা কি সম্ভব হলো? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওই যে সেদিনের সভা, সেটা একটা মানে কি বলবো, হাতে একটা ললিপপ গুঁজে দেওয়া এই কারণে যে বাবা তোমরা চুপচাপ স্কুলে যাও, সিভিক টিচারের চাকরি করো, কিছু পয়সা তোমাদের দেব, আন্দোলনটা করতে এসো না। আন্দোলনে বড় ভয় আমাদের দিদি, আন্দোলনটা করো না। এই যে এইখানে এত আজকে দেখতে পাচ্ছেন মানে আমারই মতো মানে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজকে রাস্তার ধুলোয় বসে আছে, যাদের আজকে স্কুলে বাচ্চাদের সামনে হয় পড়াশোনা করানোর কথা, নইলে হয়তো কেউ নিজের শিক্ষাকর্মীরা নিজেদের কাজ করছেন, সেখানে তারা রাস্তার ধুলোয় গড়াগড়ি গেছে। শিক্ষা স্বাস্থ্য সব কিছুকে ধুলোয় মিশিয়ে তিনি এখন আমাদের হাতে ললিপপ গুঁজে দিতে চাইছেন। এবং ইনফ্যাক্ট শুধু ইন্ডোর স্টেডিয়াম বলবো কেন, আজকেও হয়তো আপনি শুনে থাকবেন যে ব্রাত্য বসু একটা বৈঠক করেছে, হ্যাঁ একদম বিকাশ ভবন। কিন্তু যাদের সঙ্গে বৈঠকটা করেছে তারা কারা থেকেও বড় প্রশ্ন হলো কারা তাদের নাম সুপারিশ করলো যে এরা বৈঠক করবে। ওটাকে নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে কয়েকজন আমাদের এই সহকর্মীদের নাম আমরা প্রস্তাব করেছিলাম যে তারাও এখানে থাকুক। আমাদের এতজনের প্রতিনিধি তো কয়েকজন মাত্র নির্বাচিত হতে পারে না, আমাদের পক্ষ থেকেও কয়েকজন থাক না, সেটা পূর্ব নির্বাচিত কয়েকজনই কিন্তু সেই সভাতে বা সেই বৈঠকে স্থান পেয়েছে। আমাদের প্রতিনিধিকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। কেন হয়নি এটাই হলো প্রশ্ন। তাহলে সেই বলবো যে মানে কি বলবো, সরকার মানবিক, মুখ্যমন্ত্রী বলছেন সরকার মানবিক, তার পরিণতি তার যে পরিচয় সেটা তো আমরা পরশুদিনই দেখেছি যে দিন আমরা ডিআই অফিসে, বিভিন্ন জেলার ডিআই অফিসে আমরা একটা শান্তিপূর্ণ মানে কি বলবো শুধু অবস্থানই করতে যাওয়া হয়েছিল যে ডিআই অফিসে একটা ঘেরাও, শুধু কি আমরা আমাদের শিক্ষকরা লাঠি ডান্ডা নিয়ে চলিনি যে তারা পুলিশকে আক্রমণ করার মনোভাব নিয়ে আমরা ওখানে যাব। তো সেই করতে গিয়ে আমরা দেখেছি যে শিক্ষকদের উপর যে নির্মম অত্যাচার, এমনকি তাকে লাথি মারা, মানে কতটা লজ্জার এই বাংলায় শিক্ষার আর শিক্ষকের যে পরিণতি আমরা দেখেছি। তারপরেও কি করে বলবো বলুন তো যে এখানে আমরা মানবিক রূপ দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী। তৃণমূলের একাংশ বলছে ওখানে জঙ্গি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। জঙ্গি তো আপনারা আমাদের বানিয়েছেন। আমি তো জঙ্গি হতে চাইনি কোনোদিনও। ছোটবেলা থেকে পড়াশোনা করেছিলাম আমরা, মা বাবারা বলেছিলেন পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে না, আজকে উল্টো হয়ে গেছে, পড়াশোনা করে যে রাস্তার ফুটপাতে বসে থাকে সে। আমরা জঙ্গি হতে চাইনি। আপনার মতো সরকারকে এই আসনে বসিয়ে আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আপনি জঙ্গিতে পরিণত করেছেন। এবং আজও যদি আমাদের ওএমআর প্রকাশিত না হয়, ভবিষ্যতে কিন্তু হয়তো দেখবেন পুরো পশ্চিমবাংলার ছেলে মেয়ে এবং যুব সমাজটাই জঙ্গিতেই পরিণত হয়ে গেছে। আপনি সেই দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের বাংলাকে। আর কি বলবো না, একেবারে শেষ করবো, রিভিউ পিটিশনে কি সমাধান আশা করেন? রিভিউ পিটিশন, দেখুন রিভিউ পিটিশন করতে গেলে আমি যতদূর জানি যে কিছু নতুন তথ্য তো আমাকে দিতে হবে। আমরা সেই দাবিটাই করছি যেটা এসএসসির কাছে থাকা সত্ত্বেও এটা সমাধান সুপ্রিম কোর্ট কি হাইকোর্টেই হয়ে যেত যদি যোগ্য অযোগ্যের লিস্ট, এবং বিশেষ করে অযোগ্যের একটা লিস্ট দিয়েছে, যোগ্যদের যে পরিষ্কার একটা লিস্ট এবং এসএসসির পক্ষ থেকে এই হলফনামা যে এই যোগ্যদের লিস্টে আর কোনো অযোগ্য ঢুকে নেই, এটা পরিষ্কার একটা আনডেটেড লিস্ট, এই কথাটা যতক্ষণ না বলা হচ্ছে সুপ্রিম কোর্ট
কি হিসেবে উনি সুপ্রিম কোর্টের কাছ থেকে যোগ্য অযোগ্য লিস্ট চাইছেন, কতটা হাস্যকর। পরীক্ষা নিলেন রাজ্য সরকার, এসএসসি এরা, আর সুপ্রিম কোর্ট অযোগ্য যোগ্য লিস্ট দেবে, এটা কি এর থেকে হাস্যকর কথা বলে আমাদের দেশের কোনো মানে কোর্ট শোনেনি এর আগে যে সুপ্রিম কোর্ট নাকি আমাদের রেজাল্ট। এই ওএমআর আমাদের দেওয়া হোক, ওএমআর কপি প্রকাশ করা হোক, মিরর ইমেজ, সেখান থেকে পরিষ্কার লিস্ট পাওয়া যাবে। আর এই লিস্ট জমা দিলে আমরা রিভিউ পিটিশন করতে পারবো, তবে আমাদের রিভিউ পিটিশনের আশা আছে। কিন্তু রাজ্য সরকারের মনোভাব দেখে এখনো আমরা খুব একটা আশাবাদী নই। রাজ্য সরকার চাই নাই চাকরিটা থাকুক আমাদের। আর স্কুলগুলোর কি অবস্থা একটু জানতে চাইবো, কোথাও কোথাও তো একেবারে টিচার নেই। অবশ্যই স্কুলগুলোর অবস্থা তো এমনিতেই আমরা এই সরকারের আমলে এসএসসি হয়েছে, সেটা হচ্ছে 2016 সালে। আমরা সেই 2016 সালের ব্যাচ। এরপর 2017 থেকে শুরু করে এতগুলো বিএড করে ছেলে মেয়ে বসে আছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিএড করে বসে আছে। অথচ সেই আমরা 2016-তে জয়েন করেছি। আমাদের প্রত্যেকটা স্কুলে আমাদের নিয়োগ করার পরেও প্রচুর পরিমাণে যে বিভিন্ন বিষয়ের প্রচুর সিট ফাঁকা। বাইরে থেকে আমরা যতদিন থেকেছি স্কুলে দেখেছি বিশেষ সাবজেক্টের গেস্ট টিচার নিয়োগ করে ক্লাস নিতে হচ্ছে। আর এখন তো সেই 2016 সালের একটি এসএসসি, সেই এসএসসির ক্যান্ডিডেটরা আমরা স্কুল থেকে বিতাড়িত বলবো, আমরা স্কুল থেকে আমাদের বিতাড়িত করা হয়েছে। আমরা কেউ স্বেচ্ছায় স্কুল ছেড়ে আসি না। তাহলে সিলেবাস শেষ হবে কি করে? ছেলে মেয়েদের পড়াশোনার বিষয় তো সরকার তো চাইছেই যে রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করে দাও, যাতে সরকারের বিরুদ্ধে কেউ গলা তোলার সাহস না পায়। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, এবং আমরাও কিন্তু স্কুলে সেই ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুগুলোকে বড় করি এইটা বলে। বাবা, কোনোদিনও অন্যায়ের সঙ্গে আপোষ করো না, কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দিও না। অন্যায় তুমি করলেও দোষী, আবার অন্যায় সহ্য করলেও তুমি দোষী। এটা আমরা শিখে এসেছি, আমরাও সেটা শেখাই। কিন্তু আজ রাজ্য সরকার সেটা চাইছে না। যত বেশি পড়ে তত কম মানে। আর সেটাই হয়েছে এখন কাল, যে বেশি পড়াশোনা জানলে তো সরকারের বিরুদ্ধে চলে যাওয়ার একটা, সরকারের এই যে অপশাসনের বিরুদ্ধে গলা ওঠানোর তারা সাহস পেয়ে যাবে না। তাই শিক্ষা, স্বাস্থ্যকে তো দেখেছেন কিছুদিন আগে আমরা দেখেছি স্বাস্থ্য ধুলোয় গিয়েছিল। আজ শিক্ষাকেও মেরুদণ্ড ভেঙে শিক্ষার বুকে পিঠে লাথি মেরে শিক্ষাকে আজকে ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষা আজ ধুলোয় লুটে। আপনাদের তো স্কুলে বসার কথা ছিল, এখন আপনারা অনশনে বসেছেন। কে চাই বলুন স্কুল থেকে অনশনে বসতে? সময় এবং সুপ্রিম কোর্টের রায় আজ আমরা রাস্তায়। সত্যি তো স্কুলে থাকার কথা, যার জন্য আমাদের জীবনটা উৎসর্গ করেছে সে ছাত্রছাত্রী, তাদের মুখ থেকে তাকিয়ে তো আমরা ওখানে না থেকে এখানে আছি। কেন আছি আপনারা সকলেই জানেন। একবার হাইকোর্টের অর্ডার, তারপর সুপ্রিম কোর্টের অর্ডার। আমরা তো আদালত অবমাননা করতে পারি না, তারই দায়ে আমরা এখানে পড়ে আছি নিজেদের যোগ্যদের চাকরি ফেরত পাওয়ার আশা। ওএমআর শিটটা প্রকাশ করতে কি ভয় পাচ্ছে কোনোভাবে এসএসসি? হয়তো ভয় পাচ্ছে, কেন প্রকাশ করছে না? কেন মনে হচ্ছে ভয় পাচ্ছে? কারণ ওএমআর প্রকাশ হলেই তো কে 2টো গোল করেছে, নাকি 5টা গোল করেছে, নাকি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, সবগুলোই প্রকাশ্য জনসাধারণের কাছে চলে আসবে। আমার তো মনে হয় সেটাই। আজকে বৈঠক হলো বিকাশ ভবনে, আপনাদের প্রতিনিধি পাঠানো হয়েছিল, কিন্তু তারা কারা যারা গেলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, আপনারা কিছু জানেন? না, শুনেছি যাওয়ার কথা আছে, কিন্তু তারা যে লিস্ট করেছে, কে লিস্ট করে দিয়েছে সেটা আমাদের জানার কথা নয়, এখন আমরা জানতে পারিনি। তবে তার মধ্যে আরও কজন থাকলে আমার মনে হয় খুব ভালো হয়। যোগ্য অযোগ্য মিশে গেল, এখন যে অবস্থা দাঁড়ালো শিক্ষা ব্যবস্থার, স্কুলগুলির অবস্থা, আপনাদের পরিবারের অবস্থা, কি অবস্থা এখন? চরম বিপর্যয় অবস্থা। কারণ যোগ্য অযোগ্য মিলে গেলে বা আমাদের এই যে চাকরি সংক্রান্ত যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এটা দোলাচলতা, এই দোলাচলতা কাটিয়ে না ওঠা পর্যন্ত তো আমরা কেউ বেঁচে ফিরতে পারবো না। যে কারণে যখন আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, চেয়ারম্যান স্বীকার করেছেন যে ওএমআর কপি আছে, তাহলে সমস্ত ওএমআর 22 বা 23 লক্ষে যে চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিল 2016 সালে, সমস্ত ওএমআর যদি পাবলিশ করা হয় কমিশন ওয়েবসাইটে, এবং যোগ্য অযোগ্য আলাদা আলাদা করে যদি তালিকা ওয়েবসাইটে দেওয়া হয় এবং সার্টিফাইড করা হয় যে এগুলো সবাই যোগ্য,
তাহলে আমাদের চাকরি যাওয়ার সম্ভাবনা কম বলে আমি অন্তত আশা করি। সমস্ত তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে যদি রিভিউ পিটিশন দায়ের করা যায় তবেই একমাত্র আমাদের চাকরিটা বাঁচবে বলে আমরা মনে করছি।